এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটার মধ্যে একটা রেড, একটা হোয়াইট, একটা হচ্ছে ব্লু, একটা গ্রিন আর একটা ইয়েলো। এই গ্রিন, ইয়েলো, ব্লু আর হোয়াইট আর রেডের মধ্যে আমাদের আছে কি, আমাদের এখানে যেটা হোয়াইট আছে সেটাতে আমরা প্রথমে ডায়েরি প্রোডাক্ট যেগুলো থাকে, যে ডায়েরি প্রোডাক্টগুলো থাকে, ডায়েরি প্রোডাক্ট কী কী করছি সেটা হচ্ছে, এক হচ্ছে পনির, ব্রেড, নান, কুলচা, বিভিন্ন রকম যে জিনিসগুলো আছে সেগুলো আমরা হোয়াইটের মধ্যে কাটতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে গ্রিন। গ্রিনের মধ্যে আমরা সবসময় ভেজিটেবলস, গ্রিন জাতীয় ফ্রুটস, ভেজিটেবলস যেগুলো কাটছি, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে সব কিছু কিন্তু আমরা গ্রিনের মধ্যে কাটি। এবার রয়েছে ইয়েলো। ইয়েলোতে হচ্ছে কুকেড মিট। সাপোজ মনে করো আমি একটা চিকেনকে রেডি করা আছে, সেটা আমি কাটছি, কোনো একটা চিকেন ফ্রাই করা আছে বা সেটা কুকেড করা আছে, সেটা আমি কাটছি, তন্দুরি চিকেন যাই কিছু কাটছি সেটা কিন্তু আমি ইয়েলোর মধ্যে কাটি। যা কিছু কুকেড মিট থাকবে, তাতে করে মাটন হোক, চিকেন হোক, রেডি করা ফিশ হোক, সেটাও আমি কাটতে পারি। কুকেড মাল এটাতে আমি, কুকেড নন ভেজ আমি এটাতে কাটি ইয়েলোর মধ্যে। এইবার রয়েছে ব্লু। ব্লুতে শুধু রাও ফিশ, মানে কাঁচা মাছ, সি ফুড, সামুদ্রিক যা কিছু আছে, মাছ বা আরও বিভিন্ন রকম আমাদের কাছে থাকে, যেমন ট্যাংরা কাটছি, আমরা পাঙাশ কাটছি, বাসা কাটছি, ফিশ, কাঁচা মাছ এনে যদি আমরা বিশেষ করি তখন কিন্তু আমরা এই ব্লুর মধ্যে থাকি। এই ব্লুর মধ্যে ব্লুটা হচ্ছে রাও ফিশের জন্য, কাঁচা মাছের জন্য ব্লু, মনে রাখতে ওষুধ জন্য, কাঁচা মাছের জন্য। আমরা অনেক সময় কী করে রেডের মধ্যে কাটি, কিন্তু রেডটা কেবলমাত্র রাও মিট, কাঁচা মাংস। কাঁচা মাংসটা হচ্ছে রেড, রেড বোর্ডের মধ্যে আমরা কাঁচা মাংস কাটতে পারি। এই অথরাইজটা আমাদের ইন্ডাস্ট্রিতে করা আছে। এইবারে সাপোজ ভিড়ের টাইমে আমরা অনেক সময় কাটিয়ে দিচ্ছি, কিন্তু যদি এই বোর্ড পুরোপুরিভাবে পরিষ্কার না থাকে, এই বোর্ডটা যদি আমাদের বোর্ডটার মধ্যে যদি আমাদের চিকেনের টুকরা বা কিছু যদি লাগে দেখো, সেটা যদি সেই বোর্ডটাতেই যদি আমরা স্যালাড কাটিয়ে দিলাম বা ভেজিটেবলস কাটিয়ে দিলাম বা ফ্রুটস কাটিয়ে দিলাম, তখন কিন্তু ক্রস কন্টামিনেশন হয়ে যাবে। ক্রস কন্টামিনেশন জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াটা লাগে আছে এর মধ্যে, চিকেনের যে ব্যাকটেরিয়া, কাঁচা চিকেনের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া যখনই আমি এটা কাটছি তখন সেই ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করছে, সেইটা চাকুতে লাগছে, নাইফে লাগছে, নাইফে লাগার পর যখন অটোমেটিকলি আমি আরেকটা ভেজিটেবলস ওর মধ্যে কাটছি, তখনই সেই ব্যাকটেরিয়াটা ভেজিটেবলসের মধ্যে চলে যাচ্ছে বা পনিরের মধ্যে চলে যাচ্ছে, যা কিছু আমি কাটছি সেটার মধ্যে কিন্তু ক্রস কন্টামিনেশন হচ্ছে। এবার সেটা মানুষের শরীরে যখনই যাবে তখন সেটা কিন্তু বহুত বড় ক্ষতিকারক, তার শরীরে বহুত বড় ক্ষতি করতে পারে। তাহলে আমরা যে বোর্ডগুলো যে কাজের জন্য ব্যবহার আমাদের করা যোগ্য সেটাই আমরা করি। যদি ইনকেস কোনো জায়গায় ভুল করে আমরা কাটে ফেললাম আলাদা কিছু, তখন সেই বোর্ডটাকে ভালো করে গরম জল দিয়ে ওয়াশ করে নিয়ে পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে আমাদের চপিং বোর্ডের ব্যবহার করার নিয়ম। এইবারে এইখানে এই বোর্ডের মধ্যে যা কিছু দেওয়া আছে, কিছু কিছু জিনিস যেগুলো ইংলিশ থেকে ট্রান্সলেট করে বাংলায় করানো হয়েছে তোমাদের জন্য, বিশেষ করে যাতে করে তোমরা বুঝতে পারো। যারা নতুন আছে তারা অনেকে হয়তো জানে নাই, যারা পুরোনো আছে তারা এটা সম্বন্ধে ভালোভাবে অবগত, সবাই জানে। যেমন ফুড সেফটি হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ফুড সেফটি সম্বন্ধে সমস্ত কিছুর জ্ঞান থাকতে হবে। যদি আমাদের মধ্যে এই জ্ঞানটা না থাকে তাহলে আমরা কোনোদিনই এই প্রফেশনাল সেট করতে পারবো না, প্রফেশনাল জায়গাতে আমরা কাজ করতে পারি না। কারণ সবসময় কিন্তু এই জিনিসটাকে কোনো যদি আমরা না রাখি তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেটা আমাদের নিজেদের ক্ষেত্রে ঘটতে পারে, বা গেস্ট যদি আমাদের এইরকম আনহাইজিনিক খাবার খায় তার শরীরে কিন্তু এফেক্ট করে। সেই জন্যই ফুড সেফটি হ্যাজার্ডটা আমাদেরকে সবসময় মেনটেন করে চলতে হবে। এই বিষয়টা কিন্তু অনেক লম্বা বিষয়, এটা ছোটোখাটো সংক্ষেপে বোঝানো যায় না। তা আমি ছোট্ট করে তোমাদেরকে বলে রাখছি, যেমন এই যে প্রত্যেকটা অক্ষর এখানে দেওয়া আছে, HACCP, হ্যাসাপের প্রত্যেকটা ডেফিনেশন যেগুলো ভাগ করা আছে, H হচ্ছে হ্যাজার্ড, A হচ্ছে অ্যানালাইসিস, C হচ্ছে ক্রিটিক্যাল, আর C হচ্ছে কন্ট্রোল, D হচ্ছে পয়েন্ট। হ্যাজার্ড, অ্যানালাইসিস, ক্রিটিক্যাল, কন্ট্রোল, পয়েন্ট। ফুড সেফটি হ্যাজার্ড, ফুড সেফটি হ্যাজার্ডটা মানে হচ্ছে, আচ্ছা ফুড সেফটি হ্যাজার্ড বড় রকমের হয়। হ্যাজার্ড হচ্ছে 3 রকমের, বেসিক্যালি 3 রকমের, যেটা আমাদের এখন বর্তমানে আমরা কাজ করছি কিচেনে, আমরা আমাদের 3 রকমের হ্যাজার্ডকে সবসময় মানে চলবে। সেটা কি, সেটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড এবং বায়োলজিক্যাল হ্যাজার্ড। যেটা বাংলায় হচ্ছে শারীরিক, রাসায়নিক আর জৈবিক। শারীরিক হ্যাজার্ডটা কি, আমি যে কাজ করছি আমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমার নখ যেমন বড় না থাকে, আমার চুল যেমন বড় না থাকে, আমার শরীরে কোনো ময়লা জিনিস যেমন লাগে না থাকে, যেটা
খাবার বানানোর সময় সেই জিনিসটা খাবার বানাতে লাগে। আমি যদি হেয়ারনেট না ব্যবহার করি খাবার বানাই, আমার চুল খাবারের মধ্যে যদি চুল কিন্তু অনেক ক্ষতি, কারণ আমি যদি না দেখে পেটের মধ্যে ফেলে দিই তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতি করতে পারে। সেই জিনিসটা আমাদেরকে মানিয়ে চলতে হবে। তারপরে এই ইন্ডাস্ট্রি এই জন্যেই পরিষ্কার পরিচ্ছন্নতা, গেস্ট আসে এই জন্যে আমাদেরকে ভরসা করে বিশ্বাস করে এত টাকা দিয়ে খাবার নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তাদের বিশ্বাস আমাদের উপরে যে আমরা এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার তাদেরকে প্রোভাইড করি। এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মেনে চলতে হবে। এমন কোনো জায়গায় আমি কাশছি, খাবার বানাতে কাশছি, আমার মুখের যে থুক বা ভাইরাস সে খাবারের মধ্যে যেতে পারে, সেই জন্য আমাদেরকে কাশতে হলো, বাইরে কাশতে হবে সাইডে, তারপর আমাকে এমনকি আমি নাক পুষলো, নাক পুষিয়ে আমাকে হাত ধুতে হবে। এইসব জিনিসগুলো মেনটেন করে চলতে হবে আমাদের কিচেনে কাজ করতে হবে। রাসায়নিক ইজ ভেরি ডেঞ্জারাস, সব থেকে বড় ডেঞ্জারাস হ্যাজার্ড হচ্ছে রাসায়নিক ইংরেজি। সেটা কি, আমরা অনেক সময় আমাদের কিচেনের মধ্যে বিভিন্ন রকম রাসায়নিক জিনিস ব্যবহার করি। যেমন আমাদের কিচেন ফ্লোর পরিষ্কার করার জন্য আমরা বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করে থাকি। আমরা বাসন মাজার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল, ডিটারজেন্ট পাউডার, বিভিন্ন রকম জিনিস আমরা ব্যবহার করি। সেই জিনিসগুলোকে সবসময় খাবারের থেকে দূরে সরাই যাতে করে খাবারের মধ্যে কোনো দিন অ্যাটাচ না হয়। আমি অনেক সময় দেখেছি আমাদের ওই বুস্টার উপরে সাবানগুলি চাপানো, তো সেই সাবানগুলিটা যখনই আমি ব্যবহার করব একদম যেমন দূরের থেকে না দেখায়, সেটা যেমন সাইডে কোনো কোনাতে যেমন থাকে বা কোনো খাবার বানাচ্ছি যেমন পড়ে না যায় খাবার। এই জন্যে এই জিনিসটা দেওয়া হয়েছে রাসায়নিক, যেটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে আমি একটা কোনো ইঁদুরের বিষ দিচ্ছি কোনো জায়গায়, আমাকে দেখতে হবে যে খাবার আমার ঢাকা আছে, কারণ ওই ইঁদুরে ওই বিষটা খাওয়ার পরে খাবার মুখ দিতে পারে, তখন কিন্তু বহুত বড় রকমের ঝামেলা বা বহুত বড় রকমের হ্যাজার্ড করতে পারে। গেস্ট যখন খাবে গেস্ট বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে অসুস্থ হয়ে যাবে। তো আমরা যদি খাবারটা খাই আমাদের মধ্যে এই জিনিসটা পাবো। তাহলে কেমিক্যাল জাতীয় যাবতীয় জিনিস আমরা কিন্তু খাবারের সামনে রাখছি, খাবার থেকে সবসময় দূরে সরে রাখতে হবে এবং সাইডে রাখতে হবে। আমার মশলা জাতীয় কিছু মশলা জাতীয় জিনিসের সঙ্গে আমরা সাবানগুলো রাখতে পারি। আমরা কেমিক্যাল যে কেমিক্যালগুলো আমরা ব্যবহার করছি কোনো ধোয়ার জন্য বিভিন্ন কাজের জন্য, সেই কেমিক্যালগুলো আমরা রাখতে পারি, সেগুলোকে সবসময় দূরে সরে রাখতে হবে। যদি ইন কেস কোনোদিন ফুড সেফটি অফিসার আসে আমাদের ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু দেখে বহুত বড় রকমের ফাইন করবে আমাদের কোম্পানি, বহুত বড় রকমের টাকা দিতে হবে বা বহুত বড় রকমের বদনাম হবে। এই জিনিসগুলো ফিউচার ইন্ডাস্ট্রিতে কাজ করলে মাথায় সচেতন রাখতে হবে। আমরা ছোটো ছোটো জায়গা থেকে যদিও কাজ করে এসেছি, যদি আমাদের মাথায় না ছিল আমার মাথায় এখন মোবাইল দিতে হবে। বর্তমানে আমরা যেটা করছি সেটা আমাদেরকে সুন্দরভাবে এইসব জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। মেনটেন করে চললে কারো কোনো দিকের থেকে কোনো অসুবিধা হবে না। তাহলে শারীরিক যেটা রাসায়নিক হয়ে গেল, শারীরিক হয়ে গেল, এবার হচ্ছে জৈবিকটাও সেম তাই, বিভিন্ন রকমের ঠিকই। কিন্তু এই যে জিনিসগুলো যেগুলো আছে সেগুলো কোনো সময় খাবারের মধ্যে পড়ছে বা খাবারের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই জিনিসগুলো সমস্ত খেয়াল রাখতে হবে। আমাদের কিচেন তখনই পরিষ্কার থাকবে যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। একটা আলসলা ধুই করছে ওই জায়গাটাতে, একটা পোকা কিরবি করছে, 10 দিনের ময়লা জমি আছে ওই জায়গাটাতে, সেখানে পোকা কিরবি করছে, সেখানে রাইস রাখি, সেই পোকাটা রাইস সেই কোনো একটা জায়গায় ঠিক আছে, সেই খাবারের মধ্যে থাকি যেতে পারে, খাবারের মধ্যে পড়ে যেতে পারে। এই যে জিনিসগুলো এগুলোকে সব কিছু আমাদের যখন আমরা এই হ্যাজার্ডটাকে মেনটেন করে চলি, তখনই আমরা এই জায়গাটাতে একটা প্রফেশনাল সে বুঝতে পারি বা প্রফেশনাল কাজ দেখা যায়। যদি এই জিনিসটা মেনটেন আমরা না করি তো বহুত বড় ক্ষতি হতে পারে, বহুত বড় অসুবিধা হতে পারে। এটা হয়ে গেল খাদ্য নিরাপত্তা বিপদ, যেটা আমরা ফুড সেফটি হ্যাজার্ড বলছিলাম। এইবার হচ্ছে আমাদের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড, যেটা আমরা রিসিভ করছি, রিসিভিং যেটা আমরা স্টোর থেকে রিসিভ করছি, সেই মালগুলো সমস্তগুলোকে দেখে রিসিভ করতে হবে, পচা না গলা না ভালো না কেন সমস্ত জিনিসটা দেখে দিতে হবে। প্রিপারেশন যখন করছি, প্রিপারেশন করার সময় আমাকে বাজার থেকে যে সবজিগুলো আসছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে দিতে হবে। কারণ কি অনেক সময় অনেক জায়গা থেকে রাসায়নিক সার বিভিন্ন রকম জিনিস ব্যবহার করা জিনিস আমরা আমাদের কিচেনে এসে ঢুকছি, ঢোকার আগে সেটাকে ক্লিনিং করে নিয়ে প্রপার জায়গায় ব্যবহার করছি। দ্বিতীয়, বিভিন্ন সার এতে বিভিন্ন রকম জিনিস থাকে, তো পোকামাকড় নোংরা জিনিস যেগুলো আমরা ব্যবহার করছি, টমেটো নিয়ে আসছি বাজার থেকে, কোথায় কী কোন জায়গায় রেখেছি জানি এরকম দিক থেকে আসছি, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তাকে স্লাট কাটতে, না ধুয়ে স্লাট কাটলে বা না ধুয়ে পরিষ্কার করে যদি আমরা এই জিনিসগুলো হয় তাহলে কিন্তু বহু বড় সমস্যা হয়ে যাবে। সেই জন্য স্টোর থেকে যা কিছু মাল নিয়ে আসবো সেটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুবো, তারপরে সেটা ব্যবহার করবো। স্টোরেজ যখন রাখছি মালটা তখন সেই জিনিসটাকে ভালো করে আমাদেরকে রাখতে হবে। কারণ কি কোন জিনিসটা কীভাবে রাখতে হয় সেটা ভালো করে জানতে হবে, কোনটা কত টেম্পারেচারে রাখতে হয়। আগামী যে ক্লাসে আমরা আলোচনাটা করবো সেটার মাধ্যমে সব কিছুই বলে দেবো, কোনটা কত টেম্পারেচারে রাখতে হবে, কোনটা কোন ফ্রিজে রাখতে হবে, নর্মালি কোনটা থাকবে, ডিপে কোনটা থাকবে, এইসব বিষয় নিয়েও আমাদেরকে ভালো করে জানকারি রাখবে। যদি না
না জানি থাকি, তাহলে কিন্তু ডিপেরটা আমি যদি নর্মালে রাখি দিই, সেটা 2 দিনের মধ্যে সেটা খারাপ হয়ে যাবে। এবার যদি ডিপেরটা আমি যদি নর্মালটা আমি যদি ডিপে রেখে দিই, সে মালটা আমি ঘুরে কিন্তু রিউজ করতে পারি, ব্যবহার করতে পারি। এরকম জিনিস অনেক কিছু আছে। এবার টেম্পারেচারগুলো আছে, সেই টেম্পারেচারটা কোন জিনিসটা কত টেম্পারেচার বাইরে করে থাকবে, তাকে কত টেম্পারেচার ঠান্ডা করে নিয়ে সেটাকে ভেজে ঢুকে দেবো, এই বিষয় নিয়ে আমরা নেক্সট যেটা করবো আলোচনা, সেটা সম্বন্ধে সমস্ত কিছু বোঝাবো। অনেক সময় বাইরে আমরা একটা ডাল বানালো কি হয়তো কোনো জিনিস আমরা রেডি করলো, সেটা আমরা বাইরে রেখে দিলাম। বাইরে রাখার পরে আমাদেরকে দেখতে হবে সেটা কত কত টেম্পারেচারে কতক্ষণ থাকতে পারে। একটা যে কোনো জিনিস আমি যখন সকালবেলা বানালাম, সেটা দুপুর পর্যন্ত কিংবা রাত পর্যন্ত সেটা খারাপ হয়ে যায়। কেন যায়? সেটার কারণ হচ্ছে সেটা ডেঞ্জার জোনে পড়ে যায়। আর ডেঞ্জার জোনের যে টেম্পারেচার, সেটা টেম্পারেচার যখন আমরা এই বর্তমানে যে টেম্পারেচারে আছি, এই টেম্পারেচারের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো একটা খাবার, গরম খাবার পড়ে থাকে দীর্ঘ সময়, তখন সেটা খারাপ হয়ে যাওয়ার ভয়। আর এটা আমাদের বেসিক্যালি বেশিরভাগ হয় এই জিনিসটা। তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন খাবারটা আমি 200 টেম্পারেচারে কুক করলাম, বানাইলাম, তারপরে ওইটা কতক্ষণ পর্যন্ত আবার বাইরে ঠান্ডা হবে, তারপরে কতক্ষণ পর্যন্ত আমাকে ফ্রিজে রাখতে হবে। না যদি আমি ফ্রিজে রাখি, সেটা খারাপ হবে। তাহলে ডেঞ্জার জন্য যদি বেশিক্ষণ খাবার পড়ে থাকে, তখন সেটা খারাপ হয়। যেমন আমাদের মিজা অনেক সময় কি আমরা কাটিং করে রাখি, কাটিং করে রাখার পর কিছুক্ষণ কোনোর মধ্যে ছোটো ছোটো মাছি হনন করতে থাকে, টক বন্ধ করে। এটা ডেঞ্জার জন্য পড়ে থাকার জন্য এই এই জিনিসটা হয়। তাহলে ডেঞ্জার জোন কত থেকে কত টেম্পারেচার পর্যন্ত ডেঞ্জার জোন, কত থেকে কত টেম্পারেচারের মধ্যে সেফ জোন, কত থেকে কত টেম্পারেচারের মধ্যে ফ্রিজিং রাখতে হবে, সেসব সম্বন্ধে আমি নেক্সট যেটা বানাবো সেটাতে করব। এইবারে কুকিংটাও আমাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখে নিতে হবে, কত টেম্পারেচার আমি কুকিং করছি, পাকাচ্ছি, তারপর সেটা কীভাবে কোন আইটেমটা কীভাবে পাকাচ্ছি, সেটারও মেথড আছে। সেই মেথড নিয়ে আমরা আলোচনা করব। এই কুকিং মেথড কিছু কিছু দেওয়া ছিল, এই জায়গাটাতে দেওয়া আছে, এই যে এইখানে বিভিন্ন রকম মেথড আছে। ক্লিনিংটা খুব জরুরি আছে। ক্লিনিংটা হচ্ছে একটা বহুত বড় পার্ট। ক্লিনিং যদি না রাখি বা ক্লিনিং করে যদি খাবার না বানাই, তাহলে কিন্তু সে খাবারটা খারাপ হবে। কোনো জিনিসটা প্রপার আমি যদি ধুয়ে না বানাই, যে কোনো জিনিস আমরা মাশরুম ইউজ করছি, আমরা বিভিন্ন রকম টিনের যে মাল ইউজ করছি, সেগুলোর মধ্যে কেমিক্যাল জলের মধ্যে ডুবানো। কেমিক্যাল জলটা হচ্ছে অত্যন্ত ক্ষতিকারক। সেই জিনিসটাকে যখন আমরা না ধুয়ে ইউজ করবো, তখনই সেই ব্যাকটেরিয়া বা সেই কেমিক্যাল খাবারের মধ্যে চলে যাবে, সেটা কিন্তু বহুত বড় অসুবিধা হবে। তাহলে টিনের জিনিস বা বিভিন্ন রকম জিনিস যেগুলো আছে আমরা যে ইউজ করি, সেগুলো কিন্তু প্রপার ধুয়ে নিয়ে যাবো। একটা চেরি ফল নিয়ে এলাম, প্যাকেট থেকে বের করলাম, সেই চেরি ফলটা হয়তো আজ থেকে 3 মাস আগে কি 6 মাস আগে প্যাকেটিং হয়েছে, সেটার মধ্যে কেমিক্যাল দিয়ে প্যাকেটিং করা আছে। কারণ একটা জিনিস যখনই কেমিক্যাল না যাবে, তখন কিন্তু ভালো থাকতে পারবে না। কেমিক্যাল দেওয়া থাকে বলে সেটা ভালো থাকে। সেই কেমিক্যালটা যদি আমরা খাবার ইউজ করি, তাহলে কিন্তু ক্ষতি করে। সেটাকে ধুয়ে নিয়ে প্রপার ইউজ করি। আমরা অনেক সময় টুকটুকটেল ইউজ করছি, টুকটুকটেল ধুতে হবে। মাশরুম ইউজ করে দিই, মাশরুমটা সঙ্গে সঙ্গে 3 থেকে বের করে নিয়ে কাটিয়ে দিয়ে যাবে, সেটাকে 3 থেকে বের করে নিয়ে ধুতে হবে প্রপার, তারপর ইউজ করে যাবে। এটা হচ্ছে ক্লিনিং। এইবারে এইখানে রিসিভিং যে কোনো আইটেম স্টোর থেকে রিসিভ করার সময় সেটি ভালোভাবে চেক করে নিতে হবে। কারণ ভেন্ডাররা যা কিছু মাল দিচ্ছে, ভেন্ডারের উপরে টোটালি ভরসা করা যাবে না আমাদের। তারা কী দিচ্ছে না দিচ্ছে, ভালো দিচ্ছে খারাপ দিচ্ছে, সমস্ত জিনিসটা যখনই স্টোর থেকে আনতে যাবো, সেটা চেক করি। এক্সপায়ারি ডেটটা খুব ভাইটাল। এক্সপায়ারি ডেটটা যখনই আমি একটা কোনো মাল নিচ্ছি স্টোর থেকে, তখন কিন্তু এক্সপায়ারি ডেটটা চেক করলে আমার পছন্দ যে মালটা স্টোর থেকে তুলছি। কারণ স্টোরওয়ালা দেখে নাও দিতে পারে, তার কাছে এক্সপায়ারি ডেটও থাকতে পারে, কিন্তু আমাকে এক্সপায়ারি ডেটটা চেক করে তুলতে হবে। এই কারণে যদি ইন কেস আমি এক্সপায়ারি ডেটটা এখানে আগে নিয়ে না দেখে ইউজ করি, বা যদি কোনো প্রস্তুতি অফিসার এসে আমাদের এখানে রেড মারে, সেটা যদি দেখতে পাই, তাহলে কিন্তু বড় রকমের একটা মার্ক চলে যাবে, রেড মার্ক, যে হোটেলটাতে এই ধরনের কারবার হয়, তখন কিন্তু বহুত বড় বদনাম চলে যাবে। ঠিক আছে, এগুলো আমাদেরকে মেনটেন করে চলতে হবে, এগুলো আমাদের কাজ, এগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, প্রিপারেশান হচ্ছে, প্রিপারেশান করার সময় সেটি স্মুথ প্রিপারেশানের মধ্যে সুরক্ষিত রাখা, যাতে ব্যাকটেরিয়া গ্রোথ না হয়। আমি যে কোনো জিনিস প্রিপারেশন করছি, সেটাকে এমনভাবে রাখতে হবে। আমি একটা মেজা রেডি করলাম, সেটাকে কীভাবে ফ্রিজিং করবো। যদি ফ্রিজিং না করে, তাহলে ব্যাকটেরিয়া গ্রোথ হবে। আমি যদি একটা মালকে কোনো কাজে বাইরে রাখি, সেটা কিন্তু 2 ঘন্টা 4 ঘন্টা পরে ধীরে ধীরে মালটাকে ব্যাকটেরিয়া গ্রোথ হবে। সেই মালটা দিয়ে আমি খাবার বানাতে পারিনি, কারণ সেই মালটা দিয়ে খাবার বানালে খাবারটাও খারাপ হবে এবং ব্যাকটেরিয়া খাবার মধ্যে যেতে। এইসব জিনিসগুলো আমাদেরকে ধ্যান রাখতে হবে, এবং সেটা যেন বেশি সময় ধরে ডেঞ্জার জোনে পড়ে না থাকে। এটা পরিষ্কার লেখা আছে যে খাবারটা প্রিপারেশন করছি, সেটা ডেঞ্জার জোনে পড়ে যেন না থাকে। একটা খাবার বানাবার পরে যদি আমি বাইরে রাখি 5 ঘন্টা কি 7 ঘন্টা ধরে, সেটা কিন্তু ধীরে ধীরে খারাপ হতে হবে। কারণ ওর যে টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচার পর্যন্ত যখন নিচে নামতে শুরু হবে, যখন ঠান্ডা হয়ে যখন পেরেই যাবে, তখন কিন্তু ধীরে ধীরে ওটা
আস্তে আস্তে করে ডেঞ্জার জমে যেতে শুরু হলো, এবারে ওটাতে ব্যাকটেরিয়া গ্রোথ হবে, তবেই হয় টক। যে জিনিসগুলো আমাদের টক হয়ে যায়, খারাপ হয়ে যায়, এই কারণে হয়। এবার হচ্ছে স্টোরেজ। যে সমস্ত জিনিসগুলি যেমন ফুড আইটেম, ভেজিটেবল 4 ডিগ্রির মধ্যে এবং মিট, ফিশ, চিকেন 18 ডিগ্রির মধ্যে মধ্যে ভালো করে ক্লিন করে র্যাপিং করে স্টোর করতে। এই যে এই ডিগ্রিগুলো দেওয়া আছে 4 ডিগ্রির মধ্যে, মানে আমাদের নর্মাল টেম্পারেচার, যেটা আমাদের নর্মাল ফ্রিজ সেটা হচ্ছে 4 ডিগ্রির মধ্যে আছে। আমরা যদি মাপি তাহলে 4 ডিগ্রি আছে নর্মাল। এবং যেটা ভেজিটেবলস আছে, এই চিকেন ফিশ আছে, সেটা কিন্তু ডিপে যাবে, মানে ওয়ার থেকে আরও বেশি ঠান্ডা হওয়ার প্রয়োজন। যদি না থাকে নর্মালের মধ্যে থাকে, ধীরে 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 ব্যাকটেরিয়া প্রয়োজন। কারণ কাঁচা মাংসের মধ্যে সব থেকে তাড়াতাড়ি অ্যাটাক করে ব্যাকটেরিয়া। কাঁচা মাংসকে যদি আমি নর্মাল টেম্পারেচার রাখি তাহলে কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়। ডিপের মধ্যে এই জন্য রাখা হয় যাতে করে এত আইস এবং এত মানে ফ্রোজেন হয়ে থাকে, সেটাতে ব্যাকটেরিয়া গ্রো করার চান্স পায়, ব্যাকটেরিয়ার ওর মধ্যে বাসা বাঁধার সুযোগ পায়। সেই জন্য আমরা 18 ডিগ্রি টেম্পারেচার, -18তে আমরা রাখি। এটা যেমন -4 আছে, সেরকম এটা -18 হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ। আর এই ফ্রিজটা এগুলো হচ্ছে মাইনাস। এই মাইনাসের মধ্যে আমরা কাঁচা মাছ, মাংস, চিকেন, বিভিন্ন রকম যে কাঁচা মালগুলো আছে সেগুলো আমরা এটার মধ্যে রাখি, ঠিক আছে। এইবারে যদি এগুলো ডেঞ্জারের জন্য আমরা রাখতে থাকি, তখন কিন্তু সবসময় খারাপ হওয়ার চান্স থাকে। এর মধ্যে ভালো করে ক্লিন করে র্যাপিং করে স্টোর করতে হবে এই আইটেমগুলো যেগুলো আমরা বললাম। আচ্ছা, কুকিং সাধারণত 63-তে করা উচিত। আমার যে টেম্পারেচারটা, যে বার্নারটা জ্বলছে, সেটা যখন আমি টেম্পারেচারটি মাপবো, ওটা যেমন 63 ডিগ্রি টেম্পারেচার এটা পাকানো হয়। তার কি হয়, যে কোনো কাঁচা খাবারের মধ্যে যদি ব্যাকটেরিয়া গ্রো করে থাকে, ওই 63 টেম্পারেচারের মধ্যে যখনই আমরা দিব, তখন সেই ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এই জন্যে আমাদেরকে 63 অ্যাবাভ, বরং আরও তার থেকে বেশি ডিগ্রিতে আমরা যে কোনো খাবারকে পাকানো, কাঁচা খাবার যেগুলো থাকে। এবার হচ্ছে ক্লিনিং যদি না করা হয় তাহলে ব্যাকটেরিয়া গ্রোথ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন চপিং বোর্ড, নাইফ, এটা কি আছে, চপার, কিচেনে শেফেদের যাবতীয় ব্যবহার করার জিনিসপত্র। শুধু চপিং বোর্ডটা, যে আমি ধুয়ে দিলাম সেটা কাজ আমার শেষ হলো। আমি যাবতীয় জিনিস যেগুলো আমি ব্যবহার করছি, একটা চাকু, যদি আমি ভুল করে চিকেন কাটি থাকি, সেই চাকুটা এমনি পড়ে আছে, যদি না ধুয়ে আমি রেখে দিল, সেই চাকুটা ভুলবশত কেউ ওখানে নিয়ে আসিনি, সেটা ফল কাটি দিল, কেউ হয়তো পেঁয়াজ কেটে দিল, তাহলে ক্রস কন্টামিনেশন, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম। ক্রস কন্টামিনেশন তখনই হয় যখন একটা কোনো রাও মিট, কাঁচা মাংস বা মাছ কাটার পরে যখন আমি সেটাতে ভেজিটেবল বা ফ্রুটস বা ডায়েরি প্রোডাক্ট যাই কিছু কাটি না ধুয়ে, তখন কিন্তু ক্রস কন্টামিনেশন হয়। ওই যে ব্যাকটেরিয়া কাঁচা মাংসের মধ্যে থাকে, সেই ব্যাকটেরিয়া কিন্তু গ্রো হয়ে গেল ভেজিটেবলস বা ফ্রুটসের মধ্যে, যেটা আমি কাটছি। সেই জন্য সবসময় কাজের শেষে রাত্রিবেলাতে আমাদের কিচেনের মধ্যে যাবতীয় জিনিস যেগুলো ব্যবহার করছি আমরা, হুইসার, গ্রেটার, বিভিন্ন রকম যে জিনিসগুলো যে ব্যবহার করছি, নাইফ, ঝাঁঝরা, যা কিছু আছে সেগুলোকে কিন্তু ভালোভাবে ক্লিনিং করে আরও রাখি দেওয়া উচিত, কারণ নেক্সট ডে সেটা আমরা ব্যবহার করব। তো ব্যবহার করার আগে যদি আমি ওই অবস্থাতে ছেড়ে দিই, তাহলে যে কোনো সময় ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। যেমন এটার মধ্যে চিকেনের টুকরা লাগিয়ে আছে, এটাতে ভুলবশত করে যদি কেউ কোনো জিনিস কাটিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু ক্রস কাটিয়ে হয়ে গেছে, এবং সেটা খাওয়ার পরেই কিন্তু মানুষের শরীরে যাওয়ার পরে সেটা অ্যাক্সেপ্ট করতে হবে। এইগুলো হচ্ছে অতি মানে খারাপ জিনিস, যেগুলো আমাদেরকে মেনটেন করে করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। ফুড সেফটি হ্যাজার্ড, ফুড সেফটি স্ট্যান্ডার্ড, ক্লিনিং, সমস্ত কিছু, ঠিক আছে। এটা হচ্ছে কুকিং মেথড। একদিনে সব কিছু যদি বলি হয়তো মনে থাকবে না, এটা নেক্সট ডে আমরা আরেকটা করবো কুকিং মেথড সম্বন্ধে, এবং টাইপ অফ মেনু আমাদের কনফার্ম চলছে এখানে, এইসব সম্বন্ধে, ভেজিটেবলস, আর অনেক কিছু আছে যেগুলো সেফ লাইফের লেখা আমি অনেক পুরোনো আমার কাছে ছিল রাখা আমার সিস্টেমে, সেটা আমি খুঁজে বের করলাম। এটা পরিশ্রম ছিল। সেফ কি জানেন?
যে 70% বেশি শেফ উদ্বেগ এবং বিষণ্ণতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে। রান্নাঘরটি দেখতে শৈল্পিকতা ও আবেগের জায়গা বলে মনে হতে পারে, কিন্তু এর পিছনে একটি চাপ এবং নিখুঁততার একটি যুদ্ধক্ষেত্র। এটা আমরা যেখানে করছি আমরা কাজ, এটা যুদ্ধক্ষেত্র থেকে কম নয়। সম্প্রতি গবেষণা অনুসারে 69% শেফ, আমাদের পুরো ওয়ার্ল্ডে গবেষণা করা হয়েছে শেফদেরকে নিয়ে যে জিনিসটা, সেটা শেফরা বলেছে আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে। গবেষণা অনুসারে রিপোর্ট শেফরা করেছে তাদের কাজ চাপপূর্ণ, এবং এই ক্রমাগত চাপ যদি সমাধান না করা হয় তবে তার গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যেতে হবে। আমরা যদি ঠিকঠাকভাবে মাইন্ড সেট করে না কাজ করি, ডিপ্রেশনে যাই, তাহলে নিজেরা ডিপ্রেশনে চলে যাবে। এটা আমাদেরকে নিজেদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। ঠান্ডা মাথায় স্থির মস্তিষ্কে সব কিছু ভুলে দিয়ে আমাদেরকে নিজের থাকতে হবে। যদি চাপ রাখি কাজ ভালো হবে। এটি কেবল রান্না করার বিষয় নয়, এটি নিরলস সেবা, রাত পর্যন্ত দীর্ঘ শিফট এবং শ্রেষ্ঠত্বের জন্য অন্তহীন চাহিদা সম্পর্কে। রান্নাঘর কেবল আপনার দক্ষতা নয়, বরং আপনার স্থিতিস্থাপকতার পরীক্ষা। এইটা আপনি কত দূর যেতে চাইছেন, আপনার কি আগামী দিনের আপনার কতটা লক্ষ্য আছে, আপনি কি করতে চান এই ইন্ডাস্ট্রিতে, কত দূর আগাতে চান, সেই বিষয় নিয়ে বলেছি। এই কারণেই এই শিল্পে যে মানসিক ক্ষতি করে তা স্বীকার করা এবং মোকাবেলা করা দরকার। এই বিষয়টা আমাদেরকে মানে নিতে হবে। যে জিনিসটা, যে ইন্ডাস্ট্রিতে আমরা এসেছি, যে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি, এই ইন্ডাস্ট্রিতে যে এই চাপ আর এই যে মানসিক টেনশন, এগুলো কিন্তু আমাদেরকে নিজেকে মানায় নিতে হবে। আর না হয় এই ইন্ডাস্ট্রি ছাড়িয়ে দিয়ে আমাদেরকে অন্য কোনো কাজ। যদি আমরা এই ইন্ডাস্ট্রিতে কিছু করে দেখাতে চাই, এই জিনিসগুলো আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে। কারণ এই ইন্ডাস্ট্রিটাই হবে, এটাতে আমরা পিছনে আঁকতে পারি যে আমি কাজও করবো আর এটা মানে বলবো না, এইটা হবে হয়তো কাজ শিখতে গেলে বা আগামী দিনে আমাকে এগোতে গেলে আমাকে এটা করতেই হবে। এই চাপ, এই টেনশন, এই চ্যালেঞ্জ, এগুলো তো ফেস করতে হবে। আমাদের নিজেকে এরকম মোকাবিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কেবল খাবারের স্রষ্টা নয়, তারা এমন মানুষ যা বেশিরভাগ মানুষই কখনো দেখে না তাদের, বা তাদের ভিতরে ঢুকে জানে না সেফ কী জিনিস। এই বিষয় নিয়ে আগামী দিনে আরও বড় আলোচনা হবে, আরও বিস্তারিতভাবে আলোচনা হবে। প্রত্যেক দিন অল্প অল্প করে আলোচনা করবো, নিজেদের মাথায় এটা সেট করা আসতে যে আমাদের ইন্ডাস্ট্রিতে ছোটোখাটো ইন্ডাস্ট্রি নয়, বহুত বড় মহান ইন্ডাস্ট্রি। এটা অনেক কিছু করা যায়, আমরা অনেক বড় কালাকার। এটা সবসময় নিজেকে মানে যে আমরা অনেক বড় কালাকার। কারণ কেউ যদি ছবি আঁকে তো মানুষ দেখে নিয়ে বলবে যে এটা ছবিটা খুব সুন্দর, চোখে দেখলে সেটা পছন্দ করবে। ঠিক আছে, কেউ যদি কোনো কুমার যদি ভালো কাজ করছে, কোনো কামার যদি ভালো কাজ করছে, সেটা চোখে দেখলে বুঝতে পারবে, ছুঁয়ে বুঝতে পারবে। কিন্তু আমরা এমন কালাকার যে একটা খাবার বানাচ্ছি, মানুষের কতগুলো ইন্দ্রিয়কে সন্তুষ্ট করতে হচ্ছে সেটা আমরা জানো। এক হচ্ছে নাকের গন্ধ ভালো হওয়া আছে, চোখে যেমন দেখতে ভালো হয়, প্রেজেন্টেশনটা ভালো হওয়া আছে, মুখে যেমন খেতে ভালো হয়, সেটা যেন টেস্টফুল হয়, ছুঁয়ে দেখতে যেন ঠিক আছে ক্রিস্পি আছে, সেটার জন্য ভালো হয়। তাহলে এতগুলো জিনিসকে মেনটেন করে নিয়ে আমরা খাবার বানাচ্ছি, এতগুলো জিনিস আমাদেরকে মেনটেন করে চলতে হবে। তাহলে আমার মনে হয় যে আমরা সব থেকে বড়ো খাবার, শুধু একটা জিনিস নয়, আমাদেরকে 5-6টা জিনিসকে মেনটেন করতে হয় একটা খাবার বানাতে। থ্যাংক ইউ। চলো হ্যাঁ, সবাই মিলে নিয়ে ডেলি টুকু ইয়া করবে, এগুলো পড়বে ডেলি লেখা আছে কি জন্য কোনো অসুবিধা হবে বহুত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বিষয়গুলো, এগুলো ছোটোখাটো জিনিস নয়, এগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এগুলো জানিয়ে থাকতে হবে। এটা বলে দাও তুমি বলা হয় ক্লাসে থাকবি না সবটা জানিয়ে নেবে জানলি তো আর কি বলছে